সরকারের আশ্বাসে এনবিআরের কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহার। উপদেষ্টা কমিটির উদ্যোগ ও ব্যবসায়ীদের মধ্যস্থতায় সংকট সমাধানের আশা আন্দোলনকারীদের। ৮ আগস্ট হচ্ছে না নতুন বাংলাদেশ দিবস। ভুয়া মামলা ঠেকাতে প্রাথমিক তদন্তেই বাদ দেওয়া যাবে নির্দোষ ব্যক্তির নাম। ঢাকায় হচ্ছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়। সংকটাপন্ন রোগীদের বরগুনা থেকে পাঠানো হচ্ছে বরিশালে। পথেই মারা যাচ্ছেন অনেকে। আইসিইউর অভাবে ডেঙ্গুর হটস্পট বরগুনায় বড় হচ্ছে মৃত্যুর মিছিল। মৌসুমের শুরুতেই দক্ষিণাঞ্চলের বিভিন্ন জায়গায় তীব্র ভাঙন। ঘরহারা হচ্ছে হাজারো মানুষ। ৬১ কিলোমিটার এলাকা চিহ্নিত করে কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। এবং ভরা মৌসুমে চালের বাড়তি দরের উত্তাপ বাজারে। নওগাঁর মোকামে বস্তায় বেড়েছে ৪০০ টাকা। হাট থেকে কম দামে ধান কিনে চড়া দামে বিক্রি করছেন মিলাররা, অভিযোগ চাষিদের। সকালের সময় সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। সরকারের আশ্বাসে কমপ্লিট শাটডাউন সহ সব কর্মসূচি প্রত্যাহার করলেন এনবিআর কর্মকর্তারা। সংকট নিরসনে ফাউজুল কবিরের নেতৃত্বে ৫ উপদেষ্টাকে নিয়ে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে সরকার। দ্রুতই সমস্যার সমাধানের আশা এনবিআর ঐক্য সংস্কার ঐক্য পরিষদ ও ব্যবসায়ী নেতাদের। আমাদেরকে ওনারশিপ দিয়ে গেল 12ই মে অধ্যাদেশের মাধ্যমে এনবিআর বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুটি বিভাগ করা হয়। এর প্রতিবাদে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে কলমবিরতি, কর্মবিরতি সহ নানা কর্মসূচি শুরু করেন কর্মকর্তা কর্মচারীরা। সবশেষ কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচিতে নামেন তারা। টানা কর্মসূচিতে কাস্টমস হাউসগুলোতে ব্যাহত হয় আমদানি রফতানি কার্যক্রম ও রাজস্ব আহরণ। হুমকির মুখে পড়ে দেশের সার্বিক ব্যবসা খাত। রোববার রাজস্ব বোর্ডের সকল দফতরের চাকরিকে অত্যাবশ্যকীয় সার্ভিস ঘোষণা করে কর্মীদের কাজে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়। নইলে জনগণ এবং অর্থনীতির সুরক্ষায় কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেয় সরকার। পরে রোববারের পূর্ব ঘোষিত মার্চ টু এনবিআর কর্মসূচি থেকে সরে আসে ঐক্য পরিষদ। এদিকে বিকেলে সচিবালয়ে 10 সদস্যের ব্যবসায়ী প্রতিনিধি দলের সঙ্গে পূর্ব নির্ধারিত বৈঠক শেষে এনবিআর ইস্যুতে আলোচনার জন্য উপদেষ্টা ফাউজুল কবিরের নেতৃত্বে 5 সদস্যের উপদেষ্টা কমিটি গঠন করার কথা জানান অর্থ উপদেষ্টা। আলোচনা এনবিআর এর যারা আন্দোলন করছে এনবিআর এর সংস্কার এগুলি সম্পর্কে একটা 5 সদস্যের একটা উপদেষ্টা পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। এরপর তেজগাঁওয়ে ব্যবসায়ী নেতাদের সঙ্গে আলোচনায় বসে আন্দোলনকারী এনবিআর কর্মকর্তারা। ঘণ্টাখানেকের বৈঠক শেষে সমস্যা সমাধানে সরকারের আশ্বাসে সব কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন তারা। এতে মধ্যস্থতা করেন ব্যবসায়ী নেতারা। শাটডাউনটা হওয়ার যৌক্তিক কোনো কারণ ছিল না, বাট কিছু ভুল বোঝাবুঝির জন্য হয়তো এরকম একটা বিপর্যয় দেখতে হয়েছে। ওনাদের সাথে আবার সরকার বসবে এবং দরকার হলে আমরাও তার মধ্যস্থতা করব। দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দের অনুরোধের প্রেক্ষিতে এবং দেশের আমদানি রপ্তানি ও সাপ্লাই চেইন সচল রাখা তথা অর্থনীতির বৃহত্তর স্বার্থে এবং জনগণের স্বার্থ বিবেচনায় নিয়ে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ তাদের কমপ্লিট শাটডাউন এত দ্বারা প্রত্যাহার করেছে। অংশীজনের সঙ্গে আলোচনা করে অধ্যাদেশ পুনরায় বিবেচনা করা হবে বলেও আশ্বাস পাওয়ার কথা জানান এনবিআর এবং ব্যবসায়ী নেতারা। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। শুল্ক বিভাগের টানা কলম বিরতির পাশাপাশি 2 দিনের কমপ্লিট শাটডাউনে দেশের আমদানি রফতানি বাণিজ্যের অন্তত কয়েক হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। আমদানি করা কাঁচামালের শুল্কায়ন যেমন বন্ধ ছিল, তেমনি রপ্তানি পণ্য জাহাজীকরণে ছিল জটিলতা। সেই সঙ্গে কাস্টমস ছাড়পত্র না থাকায় পণ্যবাহী মাদার ভেসেলের বন্দরের জেটিতে আসা কিংবা বন্দর ছাড়ও আটকে ছিল। তবে ধর্মঘট প্রত্যাহার হলেও এর জের আরও কয়েক সপ্তাহ টানতে হবে বলে শঙ্কা ব্যবসায়ীদের। সাখাওয়াতপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের 93% চট্টগ্রাম বন্দর দিয়ে যেমন সম্পন্ন হয়, তেমনি আমদানি রপ্তানি পণ্যের শুল্কায়ন থেকে শুরু করে ছাড় করার সঙ্গে সরাসরি সম্পৃক্ত চট্টগ্রাম কাস্টম হাউস। কিন্তু গত 1 মাস ধরে চলছে গুরুত্বপূর্ণ এই সংস্থার নানা কর্মসূচি। প্রথম দিকে প্রতিদিন কয়েক ঘন্টার কলম বিরতি চলল। শনি এবং রোববার ছিল কমপ্লিট শাটডাউন, আর তাতেই স্থবির হয়ে পড়ে দেশের পুরো আমদানি রপ্তানি বাণিজ্য। জাহাজগুলো বাড়তে বসে আছে, তার যে বার্থ হায়ার এভরিথিং পার ডে সেটা বাড়তে থাকবে। প্লাস মনে করেন সে সময় মতন সিঙ্গাপুরে বা পোর্ট কেলাং বা কলম্বো যেতে পারবে না, তার যেই টার্ন অ্যারাউন্ড টাইম
তার যে কমিটমেন্ট সে রাখতে পারবে না, তাহলে তার এই জাহাজের ট্রিপ কমে যাবে। স্বাভাবিক সময়ে চট্টগ্রাম বন্দর থেকে প্রতিদিন 4 থেকে 4,500 কন্টেনার ডেলিভারি হলো, রোববার ডেলিভারি হয়েছে মাত্র 139টি কন্টেনার। এমনকি শুল্ক বিভাগের ছাড়পত্র না পাওয়ায় আগে থেকে কন্টেনার বোঝাই জাহাজগুলো বন্দর ছাড়তে পারেনি। একটি আন্তর্জাতিক শিপিং প্রতিষ্ঠানের একদিনে রপ্তানি পণ্য বোঝাই 3টি জাহাজ যেমন বন্দর ছাড়তে পারেনি, তেমনি ভিড়তে পারেনি কাঁচামাল নিয়ে আসারও 2টি জাহাজ। যে কোনো সংকট ডেফিনেটলি ইন্টারন্যাশনালি ভালো গুডউইল নিয়ে আসে না, সেটা আপনারা ভালো করে জানেন। আর বর্তমানে তো আমরা বিভিন্ন মুখী সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি। চট্টগ্রাম বন্দর এবং বহির্নোঙরে বর্তমানে 129টি জাহাজ অবস্থান করছে। এর মধ্যে কন্টেনারবাহী 31টি জাহাজের মধ্যে 21টি জাহাজ বন্দরের ঝেড়িতে বেড়ার অপেক্ষায় বহির্নোঙরে থাকতে হয়েছে শাটডাউনের 2 দিন। বহির্নোঙরে অবস্থানরত বাল্ক পণ্য বোঝাই অন্যান্য মাদার ভেসেলকেও একই পরিস্থিতিতে পড়তে হয়েছে। অথচ নির্ধারিত সময়ের পর বন্দরে অবস্থানের কারণে মাদার ভেসেলগুলোকে প্রতিদিন সর্বনিম্ন 10,000 এবং সর্বোচ্চ 25,000 মার্কিন ডলার জরিমানা গুনতে হয় বলে অভিযোগ শিপিং ব্যবসায়ীদের। আমদানি পণ্য এবং রপ্তানি পণ্য যখন যাবে না, তখন তো জাহাজ তো বসে থাকবে। জাহাজ বসে থাকলেই তো আলটিমেট ডেলিভারি না হলে আপনি তো আলটিমেটলি জাহাজও বসে থাকবে এবং জাহাজের ড্যামেজও গুনতে হবে এবং পোর্টের মধ্যে একটা কনজেশন তৈরি হবে। তবে এই ধর্মঘটের ফলে সবচেয়ে বেশি বিপর্যয়ে পড়তে হয়েছিল দেশের তৈরি পোশাক খাতকে। বিশেষ করে আমদানি করা কাঁচামাল আটকে ছিল বন্দরের বিভিন্ন শেডে। একই সঙ্গে জাহাজীকরণ না হওয়ায় রপ্তানিযোগ্য তৈরি পোশাক আটকা পড়ে অফডকগুলোতে। ধর্মঘটের 2 দিনে 5,000-এর বেশি তৈরি পোশাকবাহী কন্টেনার জাহাজীকরণ হয়নি বলে দাবি করছেন গার্মেন্টস মালিকেরা। পণ্য আমদানি এবং এক্সপোর্টের যে ডিলে হচ্ছে, এটার জন্য আমাদের কাস্টমার খুব অ্যানয়েড পজিশনে আছেন। সাম অর্ডার অলরেডি ডিসকাউন্ট এবং এয়ারফ্রেটের জন্য করছেন এবং আগামী দিনে অর্ডার তারা দেবে না দেবে এটা নিয়ে তাদের কিন্তু এই চিন্তার খোরাক হয়েছে। এদিকে 53,518 টিউস ধারণ ক্ষমতার চট্টগ্রাম বন্দরে বর্তমানে রয়েছে 40,722 টিউস কন্টেইনার। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি সহ 6 জনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। এর সঙ্গে আন্দোলনের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছে সংস্থাটির মহাপরিচালক। এদিকে এনসিপির নেত্রীর কাছে দুদক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগে 4 চাঁদাবাজকে গ্রেফতার করেছে সংস্থাটি। আন্দোলন ছেড়ে এনবিআরের কর্মকর্তা কর্মচারীদের অবিলম্বে কাজে ফেরার নির্দেশ দিয়েছে সরকার, না হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এবার এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি ও অতিরিক্ত কমিশনার হাসান তারেক রিকাবদার, এনবিআর সদস্য একেএম বদিউল আলম সহ 6 কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান শুরুর কথা জানিয়েছে দুদক। যদিও সংস্থাটির দাবি আন্দোলনের সঙ্গে অনুসন্ধানের সম্পৃক্ততা নেই। দুর্নীতি, স্বজনপ্রীতি এবং অনিয়মের মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের প্রেক্ষিতে বর্ণিত 6 জন কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আমাদের কাছে যে অভিযোগটা এসেছে তার প্রেক্ষিতে এই অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এর সাথে ওই যে আন্দোলনের কোনো সম্পর্ক নেই। এদিকে এনসিপি নেত্রী মাহমুদা মিতুর কাছে চাঁদা দাবিকারী ভুয়া দুদকের 4 জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে ক্যামেরা, মাইক্রোফোন, 23টি সিম কার্ড সহ বিভিন্ন প্রতিষ্ঠানের আইডি কার্ড। হাসনাত আবদুল্লাহর একটি পোস্ট দুর্নীতি দমন কমিশনের দৃষ্টিগোচর হয়। ইতিমধ্যে দুদক উক্ত পোস্ট আমলে নিয়ে ঘটনাটি অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়। তারই প্রেক্ষিতে পুলিশ, র্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় গত রাতে প্রতারক চক্রটিকে শনাক্ত করে চক্রের মূল হোতা মোহাম্মদ সেলিম সহ 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। দুদকের নামে কেউ চাঁদা দাবি করলে 106 হটলাইনে ফোন করার আহ্বান জানান মহাপরিচালক। তাদের সহযোগিতায়। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। 8 অগাস্ট হচ্ছে না নতুন বাংলাদেশ দিবস। 5 অগাস্ট গণ অভ্যুত্থান দিবস এবং 16 জুলাই শহীদ দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। রোববার প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা জানান, অপরাধে জড়িত না থাকলে প্রাথমিক তদন্তেই বাদ দেয়া যাবে আসামির নাম। ভুয়া মামলা ঠেকাতে এমন বিধান যুক্ত করে আইন সংশোধনের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। আরও জানান, ঢাকায় হচ্ছে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয়।
রোববার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বৈঠক। বৈঠকে সমসাময়িক বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়, নেওয়া হয় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। 8 আগস্ট নতুন বাংলাদেশ দিবস পালনের সিদ্ধান্ত থেকে সরে আসার পাশাপাশি 16 জুলাই শহীদ দিবস আর 5 আগস্ট গণ অভ্যুত্থান দিবস পালনের সিদ্ধান্ত নেয় উপদেষ্টা পরিষদ। বৈঠকের বিস্তারিত জানাতে বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে হাজির হন আইন উপদেষ্টা আসিফ নজরুল। জানান, ভুয়া মামলা ঠেকাতে আইন পরিবর্তনের চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। পুলিশ প্রশাসন এবং আদালত প্রশাসন ওনারা একসাথে কাজ করে যেই সমস্ত মামলায় আপনার গ্রেফতার বাণিজ্য বা মামলা বাণিজ্য হচ্ছে, অসংখ্য লোককে আসামি করা হচ্ছে এবং যাদের বিরুদ্ধে প্রিলিমিনারি রিপোর্টে পুলিশের প্রাথমিক রিপোর্টে কোনো রকম এভিডেন্স পাওয়া যাবে না, তাদেরকে আদালত প্রাথমিক স্টেজে প্রি ট্রায়াল স্টেজে বিচার শুরু করার আগে ডিসচার্জ করে দিতে পারবেন। এ সময় উপদেষ্টা জানান, ঢাকায় হচ্ছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনের কার্যালয়। অল্প দিনের মধ্যেই শুরু হবে কার্যক্রম। আশা করি আমরা দ্রুততম সময়ের মধ্যে এমওইউটা সাইন করতে পারবো এবং এটার ভিত্তিতে বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক একটা অফিস হবে। এটা অফিসটা হবে প্রাথমিকভাবে 3 বছরের জন্য। মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপন হলে দেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা কমে আসবে বলে প্রত্যাশা আসিফ নজরুলের। মানুষকে রেহাই দেওয়ার একটা সুযোগ করে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। মৌলিক বিষয়ে এখনও একমত হতে পারেনি সব রাজনৈতিক দল। সাংবিধানিক নিয়োগ কমিটির বিপক্ষে অনড় বিএনপি। উচ্চকক্ষ গঠন কাঠামো নিয়েও দ্বিমত আছে দলটির। এনসিপির অভিযোগ, বিএনপি সহ কয়েকটি দলের কারণেই আটকে আছে মৌলিক সংস্কার। সংস্কারবিহীন নির্বাচন হলে আগের অবস্থায় ফেরার শঙ্কা প্রকাশ করেছে জামায়াত। কমিশন বলছে, আলোচনায় আশাব্যঞ্জক অগ্রগতি হয়নি, সময় মতো জুলাই সনদ তৈরি নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। 3 দিন পর আবারও সংলাপে রাজনৈতিক দল ও জাতীয় ঐক্যমত্য কমিশন। রোববারের আলোচনাতেও বিভিন্ন মৌলিক বিষয়ে একমত হতে পারেনি দলগুলো। সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, উচ্চকক্ষের নির্বাচন প্রক্রিয়া, উচ্চকক্ষের দায়িত্ব ও ভূমিকা নিয়ে ঐক্যমতে পৌঁছতে আলোচনা চলে। তবে 3 দিনেও সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি নিয়ে একমত হতে পারেনি সব দল। দ্বিকক্ষ সংসদের বিষয়ে প্রায় সবাই একমত। আজকে আমরা বলেছি, বাংলাদেশের বাস্তবতায় উচ্চকক্ষ একেবারেই অপ্রয়োজনীয়। আমরা দ্বিকক্ষ চাই, কিন্তু প্রায় সবারই এই দ্বিকক্ষের কনস্ট্রাকশন, এটার পাওয়ার অ্যান্ড ফাংশন নিয়ে কথা আছে। বিচার বিভাগের প্রতিনিধিদের সমন্বয়ে একটা নিয়োগের কমিটি থাকতে হবে, না হলে বাংলাদেশে গণতান্ত্রিক যে ভারসাম্য ক্ষমতার ক্ষেত্রে সেটা তৈরি হবে না। এই সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি, এটা আমরা চাই। দলগুলো যেভাবে এগুচ্ছে তাতে জুলাই মাসে জুলাই সনদ স্বাক্ষর নাও করা যেতে পারে সম্পাদক। অন্যদিকে সংস্কারবিহীন নির্বাচন হলে আগের অবস্থায় ফিরে যাওয়ার শঙ্কা জামায়াতের। এই আশঙ্কাটা আমরা করছি যে জুলাইতে আসলে জুলাই সনদ হবে কিনা। সংস্কারবিহীন একটি নির্বাচনের যদি আমরা এগিয়ে যাই, সেই নির্বাচন দেশের পরিবর্তন আনবে না। সাংবিধানিক পদে নিয়োগ কমিটি গঠনে আগের অবস্থানেই অনড় বিএনপি। উচ্চকক্ষের বিষয়ে একমত হলেও গঠন কাঠামো নিয়ে দ্বিমত রয়েছে দলটির। আর এনসিপির অভিযোগ, বিএনপি সহ কয়েকটি দলের জন্য আটকে আছে মৌলিক সংস্কার। জুলাই সনদ বলি বা জাতীয় সনদ বলি, এই বিষয়ে স্বাক্ষরিত হওয়ার জন্য সবচেয়ে বেশি আন্তরিকতা আমরা প্রদর্শন করেছি। আমাদেরকে বাধ্য করা হয় যে এই সমস্ত বিষয়ে একমত হতেই হবে, সেটা তো সঠিক হলো না। মৌলিক সংস্কারের জায়গাটা বিএনপি এবং তার সঙ্গে সমমনা কয়েকটি দল, তাদের কারণে আসলে আটকে আছে। রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার অগ্রগতি আশাব্যঞ্জক নয় জানিয়ে সময় মতো জুলাই সনদ ঘোষণা নিয়ে শঙ্কা জানান কমিশনের সহসভাপতি। সকলের উপর যে দায়িত্ব অর্পিত হয়েছে, সে দায়িত্ব পালনে আমরা যেন কোনোভাবে কুণ্ঠিত না হই। আমরা আশা করেছিলাম আবু সাইদের শাহাদাত বার্ষিকীতেই আমরা সকলে মিলে এই সনদে স্বাক্ষর করতে পারবো। সেটা কতটা সম্ভব হবে সেটা আপনাদের উপর নির্ভর করে। আমরা খানিকটা শঙ্কিত যে সেই জায়গায় আমরা যাব না। তবে এটা আমি বলতে পারি যে আমাদেরকে অবশ্যই জুলাই মাসের মধ্যেই এই প্রক্রিয়ার একটা পরিণতির দিকে যেতে হবে। 2 দিন পর আবারও দলগুলোর সঙ্গে সংলাপে বসবে কমিশন। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। আইসিইউ না থাকায় ডেঙ্গুর হটস্পট বরগুনায় বেড়েই চলেছে মৃত্যুর মিছিল। স্থানীয়রা বলছেন, সংকটাপন্ন রোগীদের বরগুনা থেকে পাঠানো হচ্ছে বরিশালে। জরুরি মুহূর্তে পথেই মারা যাচ্ছেন অনেক রোগী। স্বাস্থ্য বিভাগের দাবি, সদর হাসপাতালে আইসিইউ ইউনিট চালুর জন্য
মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। রুবেল হোসেনের ছবিতে সাইফুল মিরাজের রিপোর্ট। ডেঙ্গুতে আক্রান্ত ৩ বছর বয়সী সাফওয়ান আব্দুল্লাহকে গত ১২ জুন বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এরপর ১৫ জুন অবস্থার অবনতি হলে তাকে বরিশালে পাঠানো হয়। হাসপাতালের আইসিইউ সম্বলিত অ্যাম্বুলেন্সটি চালু না থাকায় সাধারণ অ্যাম্বুলেন্সে করে শিশুটিকে নিয়ে যান স্বজনরা। এরপর বরিশাল থেকে ঢাকা নেয়ার পথে সড়কেই মৃত্যুর কোলে ঢলে পড়ে সাফওয়ান। স্বজনরা বলছেন, হাসপাতালে আইসিইউ থাকলে এমনটা নাও হতে পারত। আমাদের সাফওয়ানকে যখন অবস্থার অবনতি হওয়া শুরু হয় তখন আসলে আমাদেরকে রাস্তায় অনেক সময় নষ্ট হয়েছে, যে কারণে আমরা ট্রিটমেন্ট সম্পূর্ণ করতে পারি নাই। আমাদের এখানে আইসিইউ নেই বলেই হচ্ছে রোগীদের এই পথে বিড়ম্বনা সৃষ্টি হচ্ছে। আইসিইউ না থাকায় হাসপাতালটিতে মুমূর্ষু রোগীদের সেবা দেওয়া যাচ্ছে না। মেডিকেলের ডাক্তার দেখাইছে, তারপরে তার নামাইছে, গাড়িতে উঠাইবে, ওই সময় নাকি মারা গেছে। ডেঙ্গুতে বেশ কয়েকজন মারা গিয়েছে, কিন্তু এই হাসপাতাল থেকে রেফার করার পরে বরিশালে নেয়ার পথে অথবা বরিশালে পৌঁছেছে। তো আমাদের যদি আইসিইউ থাকতো এখানে তাদেরকে অক্সিজেন সেবা দিয়ে সুবিধা দিয়ে তাদেরকে কিন্তু বাঁচানোর চেষ্টা করা যেত। জনবল সংকটে আইসিইউ সম্বলিত অ্যাম্বুলেন্সটি চালানো যাচ্ছে না বলে জানান হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার। আর হাসপাতালে আইসিইউ ইউনিট স্থাপনের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে বলছেন সিভিল সার্জন। আমার ড্রাইভার 2 জন, অ্যাম্বুলেন্স 3টা, পর্যায়ক্রমিকভাবে ইঞ্জিন চালু রাখার জন্য প্রতিটাই চালু আছে। শুধু আইসিইউ শুধু যন্ত্রপাতি না, যদি লোকবলও থাকে এবং পরিপূর্ণ আইসিইউ যদি সম্ভব হয়, তাহলে সামনে যে কোভিড-19 কিংবা আমাদের বর্তমানে ডেঙ্গি পরিস্থিতি, জটিল রোগীগুলোকেও আমরা সেখানে ম্যানেজ করতে পারবো। চলতি বছর বরগুনায় ডেঙ্গুতে আক্রান্ত সংখ্যা 2900 ছাড়িয়েছে, মৃত্যু হয়েছে 25 জনের। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা। দেশের দক্ষিণাঞ্চলে করোনা ও ডেঙ্গুর প্রভাব বেড়েছে। দ্বীপ জেলা ভোলায় 250 শয্যা জেনারেল হাসপাতালের RT-PCR ল্যাব এবং আইসিইউ ইউনিট অচল অবস্থায় পড়ে আছে। বিশেষজ্ঞ চিকিৎসক এবং দক্ষ জনবলের অভাবে চালু করা যাচ্ছে না গুরুত্বপূর্ণ এই ইউনিটগুলো। তবে জনবল পেলেই সব সমস্যার সমাধান হবে বলে আশা হাসপাতাল কর্তৃপক্ষের। নাসিরউদ্দিন লিটনের তথ্য এবং উৎপল দেবনাথের ছবিতে রিপোর্ট। হৃদরোগে আক্রান্ত হয়ে মোনারা বেগম নামে এক রোগী গত 26 জুন ভর্তি হন ভোলা 250 শয্যা জেনারেল হাসপাতালে। আইসিইউ না থাকা সহ প্রয়োজনীয় সেবা না পেয়ে 2 দিন পর তাকে বরিশালে নিতে বাধ্য হন স্বজনরা। একই কারণে হৃদরোগে আক্রান্ত আরও 3 রোগীকে ঢাকা ও বরিশালে পাঠানো হয়। বলছে যে যদি আপনারা এখানে চিকিৎসা নিতে হয় তাইলে আপনারা বনসই দিতে হবে, যদি আপনার রোগী মারা যায় আমরা কোনো দায়ী না। ভোলাতে বলে আইসিইউ আছে, কিন্তু আইসিইউ বন্ধ। যদি থাকতো তাইলে তো আর আমাকে টানাটানি হয়রানি হইতো, ভালো লাগতো না। এই পেশেন্টগুলার এখানে চিকিৎসা করা সম্ভব হইতো যদি এখানে আমাদের পরিপূর্ণভাবে সিসিইউ এবং আইসিইউ চালু করা সম্ভব হইতো। হাসপাতাল সূত্রে জানা যায়, করোনা মহামারীর মধ্যে 2021 সালে হাসপাতালটিতে 6টি আইসিইউ বেড স্থাপন করা হয়। এছাড়া 5টি ভেন্টিলেটর, 7টি অক্সিজেন কনসেন্ট্রেটর ও 6টি হাইফ্লো ন্যাজাল ক্যানুলা সরবরাহ করা হয়। কিন্তু জনবলের অভাবে গত 4 বছরেও আইসিইউ ইউনিট চালু হয়নি। এমনকি সরঞ্জামাদি ব্যবহারে অভিজ্ঞ একজন ডাক্তার বা নার্সও নিয়োগ দেওয়া হয়নি। এছাড়া করোনা ভাইরাস শনাক্ত করতে প্রায় একই সময়ে RT-PCR ল্যাব স্থাপন করা হয়। করোনার প্রভাব কমে যাওয়ার পর বন্ধ করা ল্যাবটি আর চালু হয়নি দক্ষ জনবলের অভাবে। তবে জনবল পেলে আইসিইউ ও করোনার PCR ল্যাব ফের চালুর আশা হাসপাতাল কর্তৃপক্ষের। কনসালটেন্ট পোস্ট ফাঁকা রয়েছে, সেসব পদে যদি পদায়ন হয় তাহলে আমরা আমাদের চিকিৎসা সেবা আরও উন্নত করতে পারবো। বাস্তবতা হচ্ছে টোটাল লোকবল এবং পূর্ণ সেটআপ ছাড়া আইসিইউ সিসিইউ ইউনিটটা চালু করা খুব কঠিন। হাসপাতালের RT-PCR ল্যাব বন্ধ হওয়ার আগ পর্যন্ত 8000-এর বেশি রোগীর করোনা পরীক্ষা করা হয়, কিন্তু আইসিইউ ইউনিটে এখন পর্যন্ত একজন রোগীও চিকিৎসা দেওয়া হয়নি। সময় সংবাদ, ভোলা। শুরুতেই তীব্র ভাঙন দেখা দিয়েছে বরিশাল বিভাগের বিভিন্ন নদী তীরবর্তী এলাকায়। অন্তত 61 কিলোমিটার ভাঙন এলাকা চিহ্নিত করেছে পানি উন্নয়ন বোর্ড। প্রতি বছর হাজারো মানুষ হচ্ছেন গৃহহারা। ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি ভুক্তভোগীদের। 200 কোটি টাকার প্রকল্প জমা দেওয়া আছে জানিয়ে ভাঙন প্রতিরোধ কাজ চলছে বলে দাবি করেন সংশ্লিষ্টরা। বিস্তারিত অপূর্ব রিপোর্টে।
ষাটোর্ধ্ব নীলুফা বেগম অসহায়ের মতো তাকিয়ে থাকে। নদীর পানিতে মিশেছে তার চোখের পানি, কারণ ভিটেমাটির মোট জমির 3 ভাগের 2 ভাগই নদীগর্ভে বিলীন হয়ে বাকি যেটুকু আছে তাও যায় যায় অবস্থা। নদীতে প্রায় বারানি বলতে লইয়ে গেছে, এখন আমরা বাড়ি রাখবো এমন কোনো টপিক নেই। বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নের দক্ষিণ চরাইচা এলাকায় কীর্তনখোলার থাবায় বিপর্যস্ত বাসিন্দারা। নদী ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি ভুক্তভোগীদের। আমাদের সামনে আরো প্রায় আধা কিলোমিটারের মতো জায়গা ছিল, আস্তে আস্তে ভাঙতে ভাঙতে বাড়ি ঘরের দিকে চাপে গেছে। এই সাইডে 4-5টা ঘর ছিল, এখন জায়গাও নাই, পরে মানুষের জায়গায় থাকতে হইতেছে। করুণ গল্প পটুয়াখালী গলাচিপার শাহিদা বেগমেরও। একবার নয়, বুড়াগৌরাঙ্গের ভাঙনে পর্যন্ত 4 বার ঘর সরাতে হয়েছে শাহিদাকে। শেষ আশ্রয়টুকু হারিয়ে নিঃস্ব তার পরিবার। জায়গা জমি সব ভেঙে গেছে, আমরা মানের জায়গা একটু ছাপড়া দিছি। শাহিদার মতো পটুয়াখালীর বিভিন্ন উপজেলার শত শত পরিবার একই দুর্ভোগের মুখোমুখি। প্রতিটি ঘূর্ণিঝড়, প্রতিটি জলোচ্ছ্বাস এক একটা অভিশাপ হয়ে নেমেছে উপকূলবাসীর বুকে। মাদ্রাসা, মসজিদ, স্কুল জানলেন যে সব শেষ হয়ে গেছে। বেরিবানটা আমাদের যদি একটুখানি মজবুত হয়, সরকার যদি একটু বেশি করিয়ে দেয়, তাহলে আমরা একটু বাঁচতে পারি। এদিকে 40 বছরেরও বেশি সময় ধরে নদীগর্ভে বিলীন হচ্ছে ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদী পাড়ের জনপদ, কিন্তু ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের নেই কার্যকরী পদক্ষেপ। বেরিবান আমাকে ভাঙিয়ে গেছে 3-4 বার, ঘর দুয়ার পাল্টাই হেলাইছি। এখন আমরা হেরাম টপিক নাই যে আমরা এই ঘর দুয়ার আবার জায়গা পাল্টাম বা একটা ঘর দুয়ার উঠামু। তবে ভাঙন রোধে কাজ চলছে বলে দাবি পানি উন্নয়ন বোর্ডের। সমীক্ষার রিপোর্টের প্রেক্ষিতে আমরা দ্রুত প্রকল্প প্রণয়ন করে অনুমোদনের প্রেক্ষিতে আমরা কাজ বাস্তবায়ন করব। অতি ঝুঁকিপূর্ণ যে সমস্ত জায়গা এবং গুরুত্বপূর্ণ যে অবকাঠামো আছে, আমরা এরকম জায়গা প্রায় 6 কিলোমিটার জায়গার আমরা কাজ হাতে নিয়েছি। বরিশাল বিভাগের 6 জেলায় 61 কিলোমিটার ভাঙন তীব্র এলাকা চিহ্নিত করেছে পানি উন্নয়ন বোর্ড। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। ভরা মৌসুমে নেই চালের সংকট, তারপরও নওগাঁর মোকামে সপ্তাহ ব্যবধানে বেড়েছে বস্তা প্রতি 400 টাকা পর্যন্ত। দফায় দফায় বাড়তি দরে কাটা যাচ্ছে ভোক্তার পকেট, কিন্তু ভিন্ন চিত্র উৎপাদকের ক্ষেত্রে। চাষিদের অভিযোগ, হাটে মিলছে না ন্যায্য দাম, আর সেই ধানের চাল চড়া দরে বিক্রি করছেন মিলাররা। এক্ষেত্রে ব্যবসায়ীদের সিন্ডিকেটকে দুষছেন ভোক্তারা। খাদ্য বিভাগ বলছে সুযোগ সন্ধানী ব্যবসায়ীদের বিরুদ্ধে চলছে অনুসন্ধান। নওগাঁ থেকে এমআর রকির রিপোর্ট, ছবি তুলেছেন রকিবুল ইসলাম। 1 মাস আগেই বুড়ো মৌসুমের ধান কেটে তোলা হয়েছে। বস্তায় বস্তায় চালে ঠাসা মিলের গুদাম। ধান থেকে চাল বের করতে অটো মিলগুলোতে চলছে কর্মব্যস্ততা। এরই মধ্যে হঠাৎ চলতি সপ্তাহ নওগাঁর পাইকারি মোকামে বস্তা প্রতি সরু চাল 400 টাকা পর্যন্ত বাড়িয়েছেন মিলাররা। মৌসুমের গোড়াতে স্বর্ণা 5 জাতের ধান প্রতি কেজি কেনা হয়েছে 30 থেকে 31 টাকা। এসব ধান মিল পর্যায়ে এনে চাল বের করতে খরচ যোগ হয়েছে 43 থেকে 44 টাকা, কিন্তু সেই চাল বিক্রি হচ্ছে পাইকারি মোকামে প্রতি কেজি 57 থেকে 60 টাকা দরে। প্রতি কেজি চালে ফারাক রয়েছে 8 থেকে 10 টাকা, যার মুনাফা চলে যাচ্ছে ব্যবসায়ীর পকেটে। এদিকে চালের বাড়তি দরের উত্তাপ খুচরা বাজারে। মোটা জাতের 50-52 টাকা কেজির চাল ঠেকেছে 58 থেকে 60 টাকায়, আর সরু চাল 68 থেকে 75-এর ঘরে। আইবের দূরত্ব তৈরি হয় চাল কিনতে এসে হিসাব মিলাতে হিমশিম ক্রেতারা। আয়ের চেয়ে ব্যয় বেশি হয়ে যাচ্ছে, এখন সিন্ডিকেট হচ্ছে, চাল স্টক তুলছে, চালের দাম বেশি। 5 কেজি চাল কিনতে গেলে আপনার মনে করেন যে 40-50 টাকার মতো বেশি লাগতেছে, কেজি প্রতি 8 টাকা 10 টাকা বেড়ে গেছে। চালের দর বৃদ্ধির জন্য মজুত প্রক্রিয়ায় মিল পর্যায়ে অধিক মুনাফা হাতিয়ে নেওয়ার কৌশল দাবি খুচরা ব্যবসায়ীদের। যারা মজুতদার এরাই বাড়াচ্ছে, তাছাড়া বাড়বে কি জন্য? ঈদের পরেই 300-400 টাকা ভর্তি একটা বস্তার 50 কেজি চালের। হঠাৎ করে চালের দাম বাড়ার কারণে বাজারে একদম ক্রেতা শূন্য হয়ে গেছে। এদিকে চালের বাজারে লাগাম টানতে জেলার মিলগুলোতে খাদ্য বিভাগ চালাচ্ছে মজুত বিরোধী অভিযান। বাজারগুলো আছে, বড় বড় যে গুদাম আছে এবং অন্যান্য যে রাইস মিলগুলো আছে, আমাদের টিম যারা আছে মাঠে কাজ করতেছে, তারা তথ্য সংগ্রহ করতেছে। সেই মোতাবেক আমরা পরবর্তীতে আরো ব্যবস্থা আমাদের জারি থাকবে। আর ব্যবসায়ী নেতারা দেখাচ্ছেন নানা অজুহাত। খুচরা ব্যবসায়ীরা যেটা বলছে সেটা সঠিক না। ধানের দাম বৃদ্ধি পাওয়ার কারণে মূলত চাউলের দাম বৃদ্ধি পাচ্ছে। গেল বুড়ো মৌসুমে জেলায় 12 লাখ মেট্রিক টন ধান থেকে চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 8,60,000 মেট্রিক টন। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। পর্যটন নগরী কক্সবাজারের হোটেল, মোটেল, রিসোর্ট, রেস্তোরাঁ কিংবা নালা নর্দমার পয়ঃবর্জ্য সরাসরি নামছে বঙ্গোপসাগরে।
কোনো ধরনের শোধন ছাড়াই এসব দূষিত পানি সমুদ্রে পড়ায় মারাত্মক দূষণের শিকার হচ্ছে সমুদ্র সৈকত। বিশেষজ্ঞরা মনে করছেন যা পরিবেশ এবং জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি তৈরি করেছে। আর সমস্যা নিরসনে সবাই একযোগে কাজ করছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভের কলাতলি মেম্বারের ঘাটা, যেখানে ফেলা হয়েছে ময়লা আবর্জনা, তার সঙ্গে যুক্ত হয়েছে ঘরবাড়ি কিংবা নানা স্থাপনার অপরিশোধিত পয়ঃবর্জ্য। আর নালা নর্দমা দিয়ে পানির ঢল এসে অপরিশোধিত পয়ঃবর্জ্য ও ময়লা আবর্জনা যা মিশছে বঙ্গোপসাগরে। শুধু মেম্বারের ঘাটা নয়, সমুদ্র সৈকতের ডিভাইন পয়েন্ট, সুগন্ধা পয়েন্ট সহ একাধিক পয়েন্টে সৃষ্টি হয়েছে খাল। আর এই খাল দিয়ে হোটেল মোটেল জোনের ময়লা পানি সরাসরি চলে যাচ্ছে সাগরে। স্থানীয়দের দাবি, অনেক ব্যবসা প্রতিষ্ঠান সৈকতের বালিয়াড়িকে বানিয়েছে নিজেদের ময়লা ফেলার স্থান, আবার অনেকে বালিয়াড়ির নিচ দিয়ে পাইপের মাধ্যমে ফেলছেন পানি। পৌরসভার লোক এসে এখানে ডাস্টবিনে ফেলে, ডাস্টবিনের অভাব যেগুলো এখানে ফেলে এগুলো নিয়ে যায় না। অনেক ধরনের ময়লা ফেলে, কোনো কারো দেখার মতো মানুষ থাকে না। সব পানি সাগরে যাচ্ছে, সব ময়লা সাগরে যাচ্ছে। সমুদ্র সৈকতের একাধিক পয়েন্ট দিয়ে প্রতিদিনই সাগরে নামছে শত শত পর্যটক, কিন্তু ময়লার পানির দুর্গন্ধের কারণে পর্যটকদের হাঁটা চলা কঠিন হয়ে পড়েছে। হোটেলের ময়লা পানিগুলা সাগরের দিকে চলে আসতেছে, অনেকের গায়ে খাজানি হচ্ছে, চুলকানি হচ্ছে, এই ভয়ে কেউ আসতেছে না। সুন্দর সমুদ্রের সামনে এত এরকম ময়লা একটা পরিবেশ, মানে খুবই বিব্রত এবং খুবই বিরক্ত লাগে। লাইফগার্ড কর্মীরা বলছেন, খাল হয়ে পানি পড়ায় সাগরে সৃষ্টি হওয়া গর্তে দুর্ঘটনা কবলিত হচ্ছে পর্যটকরা। আর অপরিশোধিত পয়ঃবর্জ্য সাগরে মিশে পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি তৈরি করছে বলে মনে করছেন সমুদ্র বিশেষজ্ঞরা। পর্যাপ্ত সিউরেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট কিন্তু হোটেল মোটেলগুলোতে স্থাপন করা হয়নি। প্রতিনিয়ত পরিবেশের যাতে নিয়মকানুনগুলো হোটেলের কর্তৃপক্ষ মেনে চলে, সেই অনুযায়ী তদারকি জোরদার করা উচিত। তবে প্রশাসন জানিয়েছে এই সমস্যার নিরসনে সবাই একযোগে কাজ করছে। এই সকল বিষয়ে আমরা এখানে যারা হোটেল মোটেল বা অন্যান্য বিজনেসে যারা আছেন তাদেরও সহযোগিতা চাচ্ছি। আর পাশাপাশি হচ্ছে তাদের মধ্যে আমাদের যেই নির্দেশনা থাকে সেটি অমান্য করলে আমরা আইনগত ব্যবস্থা নেব। এরই মধ্যে সমুদ্র সৈকতের ডিভাইন পয়েন্টের বালিয়াড়িতে কৃত্রিম খাল বানানো হলেও তা ভরাট করে দিয়েছে প্রশাসন। আর সাগরে অপরিশোধিত পয়ঃবর্জ্য যাওয়ায় একটি রেস্তোরাঁকে জরিমানা করা হয়েছে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভবনের ছাদ থেকে পড়ে এক মাদ্রাসা শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। রোববার বিকেলে জামিয়া মাদানিয়া হাদিউল উম্মাহ মাদ্রাসার 7তলা ভবনের ছাদ থেকে পড়ে যায় শিক্ষার্থী ফারিয়া আক্তার মিম। পরে তাকে আনা হয় ঢাকা মেডিকেলে। পর্যাপ্ত আইসিইউ না থাকায় সেখান থেকে নেওয়া হয় ধানমন্ডির পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে। তবে ঘটনার পেছনে ভিন্ন কিছু থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেন আহতের পরিবারের সদস্যরা। চিকিৎসকরা জানান, মিমের মাথা এবং বুকে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পরীক্ষা নিরীক্ষার পর প্রকৃত ঘটনা জানা যাবে। আহত মিম ওই মাদ্রাসার 7ম শ্রেণীর শিক্ষার্থী। দেখছেন সকালের সময়। আন্তর্জাতিক প্রসঙ্গ। গেল 24 ঘন্টায় গাজায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছে 47 জন ফিলিস্তিনি। আহত হচ্ছেন অনেকে। ইসরায়েল সমর্থিত ত্রাণ বিতরণ কেন্দ্রকে গণহত্যা বলে আখ্যা দিয়েছে চিকিৎসা সেবা দানকারী আন্তর্জাতিক সংস্থা MSF। এদিকে নেতানিয়াহু বাহিনীর কাছে গাজা যুদ্ধবিরতি করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গাজায় দখলদার বাহিনীর বর্বরতা কেবল বেড়েই চলেছে। ধ্বংসস্তূপে পরিণত হওয়া উপত্যকাটিতে দিশেহারা জীবনযাপন করছে নিরীহ ফিলিস্তিনিরা। স্থানীয় সময় রোববার গাজার জাবালিয়া, খান ইউনিস সহ বিভিন্ন জায়গায় হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। এতে বহু মানুষ হতাহত হয়। একই দিন চিকিৎসা সেবা দানকারী আন্তর্জাতিক সংস্থা MSF সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে গাজা নিয়ে একটি বার্তা দেয়। সংস্থাটির মতে, গাজাবাসীরা এক অসহনীয় দোটানায় পড়েছে। ত্রাণ বিতরণ কেন্দ্রকে মানবিক সহায়তা নয় বরং গণহত্যা বলে উল্লেখ করে সংস্থাটি। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে গাজায় যুদ্ধবিরতি চুক্তি করে গাজায় আটকে থাকা ইসরায়েলের জিম্মিদের ফিরিয়ে আনার আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এদিকে আগামী সপ্তাহে নেতানিয়াহু যুক্তরাষ্ট্র সফর করার পরিকল্পনা করছেন বলে জানায় ইসরায়েলের এক কর্মকর্তা। সেখানে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা হতে পারে বলে ইঙ্গিত দেন তিনি। একই দিন ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের সদস্যদের সঙ্গে কথা বলার সময় বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ইসরায়েলের প্রধান অগ্রাধিকার জিম্মিদের ফিরিয়ে আনা। অর্জিতা শাহসিন, সময় সংবাদ। ইসরায়েলি হামলায় ইরানের এভিন কারাগারে অন্তত ৭১ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে পেজেশকিয়ান প্রশাসন। হতাহতের মধ্যে রয়েছেন প্রশাসনিক কর্মকর্তা, সামরিক সেবায় নিয়োজিত তরুণ বন্দী এবং তাদের দেখতে আসা পরিবারবর্গ। 23শে জুন হওয়া এই হামলায় কারাগারের আশেপাশে থাকা বাসিন্দারাও আহত হন। এ অবস্থায় বাকি বন্দীদের তেহরানের অন্যান্য জেলে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইরানের বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গীর। রাজনৈতিক বন্দীদের জন্য তেহরানের সবচেয়ে কুখ্যাত কারাগারে এই হামলা চালায় ইসরায়েল। সকালের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। সরকারের আশ্বাসে এনবিআরের কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহার, উপদেষ্টা কমিটির উদ্যোগ এবং ব্যবসায়ীদের মধ্যস্থতায় সংকট সমাধানের আশা আন্দোলনকারীদের। 8 অগাস্ট হচ্ছে না নতুন বাংলাদেশ দিবস, ভুয়া মামলা ঠেকাতে প্রাথমিক তদন্তেই বাদ দেওয়া যাবে নির্দোষ ব্যক্তির নাম। ঢাকায় হচ্ছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়। এবং সংকটাপন্ন রোগীদের বরগুনা থেকে পাঠানো হচ্ছে বরিশালে, পথেই মারা যাচ্ছেন অনেকে। আইসিইউ এর অভাবে ডেঙ্গুর হটস্পট বরগুনায় বড় হচ্ছে মৃত্যুর মিছিল। এই ছিল সকালের সময়, সঙ্গে থাকুন সময়।